পরিবারের লেগে আগ্রহ বেশি। আমি খালি সারাদিন রাইতে কান্দি আমার বাপ মার লেগে। আমি কই যে আমার জীবনটাই মানুষের কাছে কাজ করতে করতে আমার জীবন শেষ। যাইয়া পানির ভিতরে যাইয়া চুপদা ধরছে। লোকজন আসে আছে তো, আপনি ওই বলছেন আমার ছেলেরে যে তোমার আম্মুরে নিয়ে আসতে পারবানি। এসে ওই যে আমার ছেলে আমার লই আইছিল, এসে আমি জ্বর আছিল, তা গাড়িতে আইসি পরে আমার খালি বমি। এসে আমি গেছি গা, সন্ধ্যা হয়ে গেছে, 8টা বেজে গেছে। 2 দিন এসে ঘুরে গেছেন? এই যে গেটের সামনে বইয়া থেকে এসে গেছি গা। কেন আপনি গেটের সামনে বসে থেকে ঘুরে গেলেন কেন? ওই যে খালি বমি আইতাছে, এই যে এলে গেছি গা। এখন কি শরীরটা ভালো? হ্যাঁ, একটু ভালোই, কাজ করি না। বয়স কত হইব আপনার এখন? 40-45 এমন হইব। 40-45 বছর বয়সে এরকম হয় নাকি? আমারই তো 41 না 42, কই জানি। আইডি কার্ডের ভিতরে আছে। আইডি কার্ডের ভিতরে আছে। আচ্ছা শুনেন, আমি যে গল্প শুরু করতেছি এখন ক্যামেরায়, আপনি মন খুলা বললেন, হ্যাঁ ঠিক আছে? যে কি হয়েছে না হয়েছে যতটুকু আছে মন খুলা বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু ইনফর্মালি শুরু করলাম আজকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা। আমার এই ট্যাগলাইনটা নিয়ে অনেকেই কথা বলেন, মাঝে মাঝে আমাকে অনেকে মেইলও করে জানিয়েছেন যে সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে কীভাবে মঙ্গল করবেন। তো মাঝখানে আমি এটা কনফিউজ হয়ে একটু বন্ধ করে দিয়েছিলাম এই লাইনটা নিয়ে। আসলে সর্বাবস্থায় মঙ্গল করা বিষয়টা হচ্ছে কি, মানে এটা যে আমি আসলে বুঝে শুনে বলেছি তা না, হঠাৎ করে একদিন আমার মুখ থেকে বের হয়ে গেল এবং তারপরে আমি এটা কন্টিনিউ করা শুরু করলাম, করতে করতে এখন কন্টিনিউ করেছিও। তো আমি যখন বন্ধ করে দিলাম, তারপরে আবার অনেকেই আমাকে ব্যাখ্যা করলেন যে না, আল্লাহ চাইলে আমাদেরকে সর্বাবস্থায় মঙ্গল করতে পারেন। তো কারণ আমরা যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি তখনও তিনি চাইলে আমাদের হেদায়েত দিতে পারেন। তো ওই অবস্থাও কিন্তু একটা মঙ্গল অবস্থা, তাই না? আমরা যখন পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটা কোনো কাজের মধ্যে যাচ্ছি, আল্লাহ চাইলে সেখানেও আমাদেরকে বন্ধ করে দিতে পারেন, হেদায়েত দিতে পারেন। তো সেদিক থেকে সর্বাবস্থায় তো তিনি আমাদের মঙ্গল করতে পারেন। তো আমি ঠিক জানি না এটা বলাটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু বলতে বলতে এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের যদি উপযুক্ত পরামর্শ থাকে আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন, বিশেষ করে রিলিজিয়ন নিয়ে যারা পড়াশোনা করেন, যাদের ওই জ্ঞানটুকু আছে, যারা মনে করেন যে না এটা এই বিষয়ে আমাকে সাহায্য করা যেতে পারে, ডেফিনেটলি আপনারা বলতে পারেন। ওকে, তো যে ভদ্রমহিলা এখানে এসেছেন তার সঙ্গে একটু ইনফর্মালি গল্প করছিলাম। তিনি 2 দিন ধরে এসে এখান থেকে ফিরে গেছেন, টাইম মতো আসতে পারেনি। 3 দিনের দিন তিনি আজকে এখানে ক্যামেরার সামনে বসছেন। তিনি হয়তো মন খুলে গল্প করবেন কি হয়েছে, তো আমরা একটু আন্তরিকভাবে তার জন্য যেন চেষ্টা করি। আর এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। তো আপনার নামটা কি হইল? আমার নামটা জাহানারা। জাহানারা। জাহানারা, আপনার বয়স দিয়েছেন 50 বছর। এই জাহানারা কি বাপ মায়ের দেয়া নাম? না, এটা মানুষে রাখছে। মানুষে রাখছে? তাইলে আপনার নামও তো বাপ মা যে নাম দিল সে নামও তো আপনি হারাই ফেলাইছি। তাইলে আপনি কেমনে ফিরবেন? আপনার বাবার নাম সৈলুদ্দিন। সৈলুদ্দিন, এটা কি আপনি দিয়েছেন নাকি এটা ঠিক আছে? না, এটা ঠিক আছে। আমার বাবার নাম তো খালি পানির ভিতরে আমি গোসল করতাম, যাইয়া পানির ভিতরে যাইয়া চুপদা ধরছে পরে আমি আর ডরে আর বাসায় যাইনি। এই সড়ক আছে বাসার লোক, ওই সড়ক, এই সড়ক দিয়ে আমি একবারে এই মাথায় গেছি গা, যাইয়া অন্য গ্রামে গেছি গা। তারপর আর বাসায় আর আইতে পারিনি। যাইয়া দেখি একটা গাটলা দেখি লঞ্চ চাই রয়েছে, ওই লঞ্চের এনে খারে খারে কান্দাছি। তাই বেড়ারা মনে করছে যে এটা মনে যাত্রী উড়াই দিই, এসে আমার লঞ্চে উড়াই দিল। আমি ওই লঞ্চে উঠতে এই যে ফতুল্লা ঘাটে নামছি, আর আমি যেতে পারিনি। তারপরে কি করলেন? এই আজ পর্যন্ত এখানে কান্না করতেছি। লঞ্চে কতক্ষণ আসছিলেন? হ্যাঁ, লঞ্চে কতক্ষণ আসছিলেন? লঞ্চে কতক্ষণ ছিলেন? আসছিলাম সকাল 8টা বাজে উঠছি লঞ্চে, 2টা-2:30টার দিকে আইনা নামাইছে। কোথায় নামাইছে? এই যে ফতুল্লা ঘাটে। ফতুল্লা ঘাটে নামাইছে? আচ্ছা, লঞ্চ কি আপনার বাড়ির কাছেই ছিল? না, যেমন আমার বাড়ি যেমন আর এক গ্রামে, আমার বাড়ি 1 গ্রাম ছাইরা যেমন এই গ্রামে আইছে। আপনি হাইটে হাইটে আসছেন এখানে, আইসা লঞ্চ ঘাটে উঠছেন? আচ্ছা, আইয়া এই গ্রামে আইয়া দেখলাম যে একটা বাঁশ গুড়ার তলে একটা লস, বাঁশ গাছ বড়া চেরো কিনারে, এসে দেখলাম একটা লস। এই লঞ্চের সামনে আইয়া কান্তাছি, হেসে একজনে লঞ্চের ভিতরে উড়ে দিল আমারে। দিল পরে উড়ে দেওয়ার আগে জিজ্ঞেস করে নাই যে কই যাবা, তুমি কি করবা? মনে করছে যে মানুষের সাথে আইছি। তারপরে আমার লঞ্চে উড়াই দিছে। এই ফতুল্লা ঘাটে যে নামছি, তার কই যাম, ওই ঘাটে বয়ে বয়ে কান্দাছি। এসে একজনে আমার পাইয়া লইয়া গেল এই ঢাকা নারায়ণগঞ্জ নিয়া, এসে আমার হেরোই পালছে পাইলা হেরোই বিয়ে শাদি দিছে আমার। কেমনে নিল আপনারে?
ওই যে এখান থেকে ওই লয়ে গেছে। লঞ্চের ভিতর থেকে? না, ওই যে লঞ্চ ঘাটায় বয়ে রয়েছি। হ্যাঁ, সে কি জিজ্ঞেস করছে? এসে জিগে তুমি কান্না করো কে? আমি কই আমি তো বাড়ি যাইতে পারি না, আমি তো চিনি না। কোন দাইছে? আমি কই যে লঞ্চে উঠতে আইছি। এসে এই লঞ্চে উঠতে আর আমি যাইতে পারিনি। এসে মেলাক্ষণে দেখছে হ্যাঁ বইয়া থেকে যে কেউ আয়েনি, দেখে কেউ আহে না। হেসে হে আমার লেগে গেছে, নিয়ে গিয়া নিয়ে হেসে হেরোই পালছে আমারে, পালছে। পাইলে লেলে হেরোই বিয়া শাদি দিছে আমারে। এখন কি ছেলে মেয়ে আছে আপনার? একটা ছেলে ওই যে আপনার সাথে কথা কয়। আমার সাথে তো বলে নাই, বলছে হয়তো মহিউদ্দিন বারিফের সঙ্গে আচ্ছা, কথা কয়ে নিয়ে আসছে। তা এখন কি আপনার নিজের আগ্রহ বেশি নাকি ছেলে মেয়েদের আগ্রহ বেশি আপনার পরিবারের জন্য? আমার পরিবারের লেগে আগ্রহ বেশি। আমি খালি সারাদিন রাইতে কান্দি আমার বাপ মার লেগে। আমি কই যে আমার জীবনটাই মানুষের কাছে কাজ করতে করতে আমার জীবন শেষ, জানেন। আমি খালি আমার ছেলে কয় তুমি খালি কান্দো, তুমি যাও এই জায়গায় যাও, এই যে মোবাইলে দেখে আর ওই মোবাইল দেখায়, আমি ওই দেখলেই কান্দি। ও দেখি কান্দি আর এই যে হেনে এই যে খুঁজে খুঁজে এই যে কথা কইলো হেসে এই যে আইলাম। তো আর কি কি মনে আছে আপনার গ্রামের বাপ মায়ের নিয়ে? আমার মা হ্যাঁ, এই যে গরু আছে না, গরুর গইটা দেয় না, গইটা গোবর দিয়ে যেটা বানায়, লাকড়ি লাহানি সোলার দিয়া হরমাইল দিয়া, এই হরমাইল দিয়া যেমন গইটা দিতেছে। এটা তো গ্রামে অনেক মানুষই করে। গইটা দিতেছে, এই গইটা দিতেছে। আর ওই যে গোসল করতেছি আমি, আমার বাপে যাইয়া কি করলো, আমার পানির ভিতরে দেখে যাই একটা চুবাই ধরছে, তুই আরো পানিতে নামবি আজকে তোর। খুব কি মারতো, খুব শাসন করতো বাপে? অনেক ডরাইতাম বাপরে। কয় ভাই বোন ছিলেন? আমি একলাই ছিলাম। আহারে, আমি একই আমার মার ঘরের, আর ভাই বোন কেউ আসিল না। বাবা কি করতো? বাবা কাজ করতো, দেখতাম ওই ধান টুন কাটতে আনতো ক্ষেতের থেকে, এই দেখতাম। গরু আছে। এই বাপের মনে কেমন লাগছে এই যে বাচ্চাদেরকে শাসন করি আমরা? গরু আছে, গরু বিলে লইয়া যাইতো, আমি আবার পাশে পাশে বাবার লগে যাইতাম। বাপে আদর করতো না আপনারে? আদর করতো। তো শাসন করলে তো আদরও করতো, তাহলে ছোট মনে কি করছে? ওই যে পানিতে চুবেছে আর ভয় আর বাইর যায়নি। আরে যাইনি। এই সারাক্ষণ ওই যে একটা ছেলে হয়েছে, মানুষের কাছে বড় হয়েছে, অহন বাসায় বাসায় কাজ করি আমি। ছেলে আসছে? আইসে, কয় দেখো মা তোমার আমি লইয়া যাম। ওনার ছেলেকে একটু নিয়ে আসেন তো ভিতরে। আমার ছেলে খালি কয় আমি দাদির বাড়ি যাবো, তুমি চিনো না। একটাই ছেলে আপনার? আর ছেলে মেয়ে হয় নাই? না, ওর আব্বাও মারা গেছে। আসেন। নাম কি আপনার? নাম হচ্ছে সোহাগ। সোহাগ। আপনার মায়ের গল্পটা জানেন? হ্যাঁ জানি। শুধুমাত্র সলিউদ্দিন ছাড়া তো কিছুই ওনার মনে নাই? গল্প টল্প করে নাই ছোটবেলায়? ছোটবেলা তো গল্প টল্প এটা আমি আর কি ডাঙর হয়েছে এসব গাছের মায়া আমার বলছে। আচ্ছা, এরপরে সে নাম নগর এটা দেখে আপনি এবারে মারে দেখাইছেন? তারপরে আমি করছি। আচ্ছা, নাম্বারে কল দিয়ে পরে আমি করছি। আপনি কি করেন? আমি তো গার্মেন্টসে কাজ করি। কাম করি, আবার লেবার টোকারের কাম করি। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী এখনো করি নাই। করেন নাই? না না। মার জীবনটা তো গেছেই। নিজের নামটা পর্যন্ত নাকি বলতে পারে না। এই জাহানারা নামটা ওনাকে নাকি লোকজনে দিছে। এখন আপনি কখনো চেষ্টা করছেন? উনি যে ম্যাপটার কথা বলছে, লাইক এই যে লঞ্চ ঘাটে কোথায় উঠছিল, ওই ঘাট থেকে একটা গ্রাম পরে, ওই জায়গায় আইয়া খালি ঘুরে ঘুরে যাই গে। বুঝছেন নি স্যার, আমরা এরা লইয়া মনে করে যে চাঁদপুরে ঘাটও গেছি, বুঝছেন। ওই ঢাকা সদর ঘাটা থেকে চাঁদপুরে ঘাটে গেছি, চাঁদপুরের থেকে আমরা আইসে করছি, তারপর আমরা পাই না। মানে ওইখান থেকে বারবার যাচ্ছে, আমরা প্রত্যেকবার আমরা যাই দেখি প্রত্যেকবার। এই সদর ঘাটও আহি যাইলে এইখানে দেখি আলা তো লঞ্চের তো নাম কইতে পারি না, আইয়া খালি ঘুরে যাই পাই না। এই বাপ মার জন্য বেশি কান্নাকাটি করে না? একটা মাত্র মেয়ে ছিল। দেখেন, আমি একটা কথা বলি, যেহেতু আমি নিজেও বাবা, সন্তানদেরকে শাসনের ব্যাপারে ডেফিনেটলি কোনো সময় কন্ট্রোল রাখা খুব মুশকিল, খুবই মুশকিল। বাচ্চা যদি অতিমাত্রায় চঞ্চল হয়ে যায়, আপনি যতই ফেসবুকে ভিডিও দেখেন, মানুষকে মোটিভেশন দেখেন, বাচ্চাকে শাসন করবেন না, এটা করবেন না, ওটা করবেন না, অ্যাবসলিউটলি ট্রু। এগুলো ব্যালেন্স রাখার জন্য খুবই প্রয়োজন আছে এই ভিডিওগুলোর। বাট কখনো কখনো আমরা বিয়ন্ড কন্ট্রোলে চলে যাই, বাচ্চাদেরকে একটু শাসন করতেই হয়। শাসন না করলে সেটা আসলে বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখা, বাচ্চারাও যখন বুঝতে পারে যে না আমাকে শাসন করার কেউ নাই, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, তখন কিন্তু বাচ্চারাও যাতা ব্যবহার করা শুরু করে। এটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি, কিন্তু কোন শাসনটুকু কখন করব, এবং বাচ্চাকেও বুঝতে দেওয়াটা খুব জরুরি যে আমার
সীমানা হচ্ছে, দুষ্টুমির সীমানা হচ্ছে এতটুকু, এর চেয়ে বেশি কিছু গেলে আমার বাবা বকা দিবে বা আমার মা বকা দিবে। কিন্তু এক্সট্রিম ইজ ডেঞ্জারাস। এক্সট্রিম কোনটা? যেমন উনি বলছেন যে আমাকে পানির মধ্যে ডুবাই ধরছিল। ইট ক্রিয়েটস ব্যাড মেমোরি। হ্যাঁ, আপনি রেগে হয়তো থাপ্পড় মেরে দিয়েছেন, রেগে হয়তো আপনি করেছেন, কিন্তু আমি দেখেছি অনেক মাই, অনেক বাবাই বাচ্চা কেমনভাবে মারছে যে চুলের মুঠো ধরে টান দিয়ে উপরে তুলে ফেলছে। দিস ইজ এক্সট্রিমলি ব্যাড। মানে হয় কি, এগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। দেখবেন যে অনেক মানুষই আছে খুব সহজে রাগে না, চুপচাপ থাকে, হ্যাঁ, অলওয়েজ কুল, বাট একবার রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না যে ও কী করছে। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে, আপনি যদি সাইকোলজি স্টাডি করেন দেখবেন যে ও যে আসলে রাগছে না বিষয়টা তা না, ওর রাগগুলো জমা হচ্ছে। হ্যাঁ, ও এক্সপ্রেস করছে না। তো যখন ও এক্সপ্রেস করছে, ওই যে ছোট ছোট রাগগুলো জমা হয়েছে সবগুলো একবার এক্সপ্রেস করছে। এবং সেটা শুধু বাচ্চার ক্ষেত্রে না, দেখা গেল হয়তো অফিসে কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো ওয়াইফের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো হাজব্যান্ডের সাথে হয়েছে। এই ছোট সার্কামস্ট্যান্সে যতগুলো জিনিস জমা হয়েছে, ওই বাচ্চা যেহেতু সারাক্ষণ দুষ্টুমি করে, বাচ্চার দুষ্টুমিকেই ও হিট করেছে এবং ওটাতে হয়তো সে আউটবাস্ট করা শুরু করেছে, তখন দেখা গেল একেবারে যত রকমের রাগ আছে শরীরের মধ্যে, ব্রেন ওটাকে ইরোশন করছে এবং সব কিছুই বাচ্চার কাছে গিয়ে পড়ছে। তো আমি এটা এই কারণে বললাম যে বাচ্চাকে শাসন করাটা জরুরি, কিন্তু এমন কোনো লিমিটলেস আচরণ আমরা যেন না করি যাতে করে বাচ্চার থট প্রসেসে চলে আসে যে ফ্যামিলি ইজ নট সেফ ফর মি। এটা যেন কখনো চলে না আসে। এবং এতে করে যেটা হয়, শুধুমাত্র ওই বাচ্চার জীবনটা চেঞ্জ হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না। এতে করে যেটা হয় যে দেখেন আজকে কি হয়েছে, আমার এই ভিডিওগুলো গ্রামে গঞ্জের অসংখ্য মানুষ দেখেন, বিভিন্ন পর্যায়ের মানুষ দেখেন, এবং আমি মনে করি আমার এই কথাগুলো যদি একটা মানুষকেও পরিবর্তন করে, সেটা একটা অনেক বড় কাজ হবে। তো আমরা এরকম অসংখ্য ভিডিও পাই, আমাদের এই আপন ঠিকানা এসছে বাপের শাসনের কারণে, মায়ের শাসনের কারণে, সৎ মায়ের খারাপ আচরণের কারণে, হ্যাঁ, পরিবার ছাড়া হয়েছেন অনেক সন্তানই এবং তারা ভালো নেই। তো এখন কথা হলো যে দেখেন, আপনি যে সৌলুদ্দিন নামটা নিয়ে আমাদের কাছে আসছেন, আপনার পরিবারের যদি কেউ অপেক্ষায় থাকে যে আমাদের এখান থেকে একটা বোন হারায় গেছে এই রকম, যেহেতু আপনার নিজের নামটাও মনে নাই, হ্যাঁ, তাহলে হয়তো আপনি পরিবারে ফিরতে পারবেন। কিন্তু কিছু জিনিস উনি লিখে নিয়ে আসছেন, আমি একটু পড়ে শোনাই। উনি বলছেন যে আমার আব্বার নাম সৌলুদ্দিন, আমাদের মাটির ঘর ছিল, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার পাশে বড় একটি আম গাছ আছে, আমাদের ঘরের পাশে খেজুর গাছ আছে, আমার মা গোবরের ঘইটা বানাতো, আমাদের বাড়ির পাশের রাস্তাতে হাঁটতে হাঁটতে আমি অন্য একটি গ্রামে চলে যাই, আমাদের বাড়ির পাশে সর্দার বাড়ি আছে, সর্দার বাড়ি, সেই সর্দার বাড়ির পাশেই পুকুর ছিল, আমাদের বাড়ি থেকে সর্দার বাড়ি বেশি দূরে ছিল না, আমরা সেই সর্দার বাড়ির পাশে পুকুরে সবাই গোসল করতাম। আমার আব্বা যখন আমাকে মারছে তখন আমি আমার দাদির বাড়িতে চলে গেছি, আমার দাদির বাড়ির চালের উপরে একটা আমড়া গাছ ছিল, আমাদের বাড়ি থেকে গোদারা ঘাটে যেতে হয়, তারপর নৌকা দিয়ে রাস্তায় বাজার করতে যাওয়া লাগে। গোদারা ঘাট, এই ঘাটের নাম কি? গোদারা ঘাট। গোদারা ঘাট একটা বিশাল ক্লু, গোদারা ঘাট কিন্তু একটা বিশাল ক্লু। আচ্ছা, এবং তারপর নৌকা দিয়ে বাজার করতে যাওয়া লাগে। নদী শেষে আমাদের বাড়ি, আমাদের গ্রামে ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিলাম, ওই গ্রামে আমি 1 মাস ছিলাম। যাদের কাছে ছিলাম তারা আমাকে একটা মানুষের সাথে লঞ্চে তুলে দেন, লঞ্চটা আচ্ছা ঘাটে এসে থেমেছে, তার মানে উনি আরও লঞ্চ ওঠার আগে 1 মাস অন্য একটা জায়গায় ছিল। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের তথ্য। আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ হয়তো জাহানারা, আমি জানি না ওনার নাম আসলে জাহানারা কিনা, যেহেতু নিজেও বলতে পারেন না, সৌলুদ্দিনের মেয়ে তার ভিটামাটির সন্ধান হয়তো ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে, চেষ্টা করি, দেখা যাক কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মধ্যে এখানে শেষ করছি। আপনি বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহকে বলেন, ঠিক আছে? ওকে, শেষ করছি।